প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করব। তো ব্যবস্থাপনার নীতির প্রথমেই আমরা জানব যে নীতি কি। নীতি হলো কোনো কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা। আমি আবার বলছি, নীতি হলো কোনো কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা। ব্যবস্থাপনার নীতি কি? ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা। এরপর আমরা জানব আধুনিক ব্যবস্থাপনার জনক কে। আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেল। আমি আবার বলছি, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেল। এখন আমরা হেনরি ফেলের জীবনী সম্পর্কে জানব। ব্যবস্থাপনা চিন্তা জগতে সবচেয়ে খ্যাতিমান ইউরোপীয় পণ্ডিত হলেন হেনরি ফেল। 1841 সালে তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। 1847 সালে 6 বছর বয়সে বাবা মার সাথে তিনি ফ্রান্সে চলে আসেন এবং সেখানেই তার পরিবার স্থায়ী আবাস গড়ে তোলে। 1860 সালে তিনি MS কমেন্ট্রি ফোর বোল্ট এর একটি খনিতে প্রকৌশলী হিসেবে নিযুক্ত হন। 1888 সালে তাকে এ খনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। এরূপ দায়িত্ব গ্রহণকালে এই প্রতিষ্ঠানটি অনেক দেউলিয়া পর্যায়ে ছিল। আর 1918 সালে তিনি যখন এ দায়িত্ব থেকে অবসর নেন, তখন তার স্ত্রীও নিজের যোগ্যতা বলে এই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ছিল যথেষ্ট সচ্ছল। হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনা তত্ত্ব হল সর্বপ্রথম ও পূর্ণাঙ্গ উপস্থাপিত তত্ত্ব। তার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই তত্ত্ব প্রমাণসিদ্ধ উপাদান, কার্যক্রম এবং যাবতীয় কলাকৌশলকে অন্তর্ভুক্ত করেছে। আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারার মূল স্থপতি হিসেবে তার অবদান ব্যবস্থাপনার উন্নয়নে ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই তাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক নামে অভিহিত করা হয়ে থাকে। 1925 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর শিক্ষার্থীবৃন্দ দেখেন 4 নম্বর দেওয়া আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো FW টেলর। FW টেলর মানে F তে হলো ফ্রেডারিক, W তে হলো উইন্সলো টেলর, ফ্রেডারিক উইন্সলো টেলর। এখন আমরা FW টেলরের জীবন বৃত্তান্ত সম্পর্কে বা জীবনী সম্পর্কে জানব। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটা মধ্যবিত্ত পরিবারে ফ্রেডারিক উইন্সলো টেলর FW টেলর 1856 সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে আইনজীবী হওয়ার ইচ্ছায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও খারাপ দৃষ্টিভঙ্গির কারণে তার পক্ষে লেখাপড়া চালানো সম্ভব হয়নি। 1875 সালে তিনি একটি ট্রেনিং ইনস্টিটিউটে প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শেখার জন্য শিক্ষানিবেশ হিসেবে যোগ দেন। 1878 সালে টেলর মিডভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে যোগদান করেন। কার্যক্ষেত্রে স্বীয় দক্ষতা, প্রতিভা ও প্রজ্ঞার বলে 1884 সালে মাত্র 28 বছর বয়সে মিডভেল কোম্পানিতে প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন। উল্লেখ্য, বৈকালীন সময়ে লেখাপড়া করে ইতিমধ্যে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। 1890 সালে তিনি মিডভেল কোম্পানি থেকে ইস্তফা দেন এবং 1900 সাল পর্যন্ত কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। জীবনের বাকি সময়টা তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন, বিভিন্ন প্রতিষ্ঠানে তার নতুন চিন্তাধারার প্রয়োগে অবৈতনিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন ও নতুন ধারণার প্রবক্তা হিসেবে কাজ করেছেন, যা পরিমাণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে পরিচিতি লাভ করে। পরবর্তী সময়ে অনেক গবেষণা ও ব্যবস্থাপনা বিশারদ তার প্রদত্ত ধারণা নিয়ে বিশ্লেষণ ও এর উন্নয়ন সাধন করলেও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে তার নাম ইতিহাসে অমর হয়ে রয়েছে। 1915 সালে FW টেলর মৃত্যুবরণ করেন। এখন শিক্ষার্থীবৃন্দ,
এখন দেখবো আমরা যে ব্যবস্থাপনার নীতি কি। ব্যবস্থাপনার 14টি নীতির কথা বলা হয়েছে। দেখেন, আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেয়ল ফরাসি ভাষায় তার লেখা অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রি এক জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার 14টি মূলনীতি নির্দেশ করেছেন, যা অদ্যাবধি বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। এখন আমরা ব্যবস্থাপনার 14টি মূলনীতি সম্পর্কে জানবো। দেখেন, আমি আগে মূলনীতিগুলো বলছি। প্রথম 1 নম্বর হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি, কর্তৃত্ব দায়িত্ব সমতা রক্ষণের নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, জোড়াময় শিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরির স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতাই বল নীতি। এখন আমরা এই 14টা নীতি সম্পর্কে জানব। শিক্ষার্থীবৃন্দ, দেখেন, প্রথমটা হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। যে কোনো ব্যবস্থাপনা কার্যে কর্ম বিভাজন বা কার্য বিভাগ এর প্রথম ও প্রধান পালনীয় নীতি। একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তি নিয়ে কাজ করেন। এদের কাজ যদি ভাগ করে সেভাবে নির্দিষ্ট করে দেয়া না হয়, তবে কার্যক্ষেত্রে জটিলতা দেখা দেবে। প্রত্যেকেই সহজ বা মর্যাদা সম্পন্ন কাজটি করতে চাইবে। অন্যদিকে প্রত্যেকের কাজ নির্দিষ্ট না থাকায় কাউকে জবাবদিহি করাও যাবে না। তাই একজন ব্যবস্থাপককে সবসময় সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেক কাজের দায়িত্ব ও ক্ষমতা ব্যক্তিবর্গের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়। দ্বিতীয় নম্বর দেখেন, শিক্ষার্থীবৃন্দ, কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষণের নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলে। কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনি কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে যাতে সঠিক সমতা বজায় থাকে সেটাও নিশ্চিত করা আবশ্যক। একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র ও হিসাব তলব করার কর্তৃত্ব প্রদান করা উচিত, অন্যথায় তার পক্ষে হিসাব নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। একইভাবে কর্তৃত্ব ও ক্ষমতা যদি অনেক বেশি থাকে কিন্তু সেই পরিমাণে কারো নিকট তাকে জবাবদিহি করতে না হয়, তবে ব্যক্তি স্বেচ্ছাচারী হতে বাধ্য হয়। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এ বিষয়ক নীতিকেই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে। যদি ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরি পর্যায়ে সংরক্ষণ করা হয়, তাকে কেন্দ্রীকরণ বলে। অন্যদিকে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ে ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটি লাভজনক নয়। তারপর 4 নম্বরে দেখেন, আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকে ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতন এর নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে, মানে একজন অধস্তনের আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি এবং তার কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকটই জবাবদিহি করবে। কখনোই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা এভাবে জবাবদিহি করবে না। ধরা যাক, প্রতিষ্ঠানে 5 জন ফোরম্যান ক নামক একজন সুপারভাইজারের অধীন। এক্ষেত্রে উক্ত 5 জন ফোরম্যানের প্রত্যেকের একক আদেশদাতা হলেন ক। এক্ষেত্রে উক্ত প্রত্যেক ফোরম্যান তাদের অধস্তন শ্রমিকদের কাজের জন্য ক এর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। যদি উক্ত ফোরম্যানদের দুজন আদেশদাতা থাকে এবং দুজন দু ধরনের আদেশ দেয়, তবে অধস্তনদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ কোনো ক্রমেই সম্ভব হবে না। 5 নম্বরে দেখেন, নির্দেশনার ঐক্য নীতি। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনা ঐক্য নীতি বলে। মানে আপনার পূর্বে কি নির্দেশ ছিল সেই নির্দেশের সাথে মিল রেখে আপনার পরবর্তী নির্দেশটা প্রদান করতে হবে। ধরা যাক, প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয়কর্মী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি তৈরি, পত্রিকায় প্রেরণ, আবেদনপত্র জমা গ্রহণ, আবেদনপত্র বাছাই, নিয়োগ পরীক্ষার কার্ড ইস্যু, পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপককে
সংশ্লিষ্ট অধীনস্থদের ধারাবাহিক নির্দেশ দিতে হয়। এক্ষেত্রে যদি তিনি একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে পরে আবার সেখান থেকে সরে এসে বিজ্ঞপ্তি লিখে দেয়ালে দেয়ালে টাঙানোর নির্দেশ দেয়, পরীক্ষা কিভাবে নেওয়া হবে এ বিষয়ে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল না রেখেই পরবর্তী নির্দেশনা প্রদান করে, তবে স্বভাবতই উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হয়। 6 নম্বর দেখেন, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থের নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। মানে প্রতিষ্ঠানের স্বার্থকে আপনার একজন ব্যবস্থাপককে বড় করে দেখতে হবে, মানে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের স্বার্থকে দেখতে হবে। একটা ব্যবসায় কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ যদি প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে, তবে সেক্ষেত্রে দলীয় চেতনা বৃদ্ধি পায় ও প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো বিভেদ এড়িয়ে চলে। এতে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে। 7 নম্বর দেখেন, জোড়াময় শিকলের নীতি। প্রতিষ্ঠানের ওপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি বলে। এতে শিকলের ওপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা, কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। কে কার অধীন, কে কার অধস্তন সহজে বোঝা যায়, ফলে সংঘবদ্ধতা জোরদার হয়। প্রতিষ্ঠানে যে কোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজেই জানতে পারে ও দ্রুত তার সমাধান সম্ভব হয় বা সমাধান করতে পারে। 8 নম্বরে দেখেন, নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলে। প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়ম নীতি না থাকলে এবং তা সংশ্লিষ্ট সবাই মান্য না করলে প্রতিষ্ঠান কখনোই ভালো চলতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে প্রাতিষ্ঠানিক নীতি ও নিয়মের প্রতি সকলের শ্রদ্ধাবোধ ও তা মান্য করার ঐক্লান্তিক আগ্রহ সফলতা অর্জনের জন্য অপরিহার্য। 9 নম্বরে দেখেন, শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসানো গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। আমাদের অনেক প্রতিষ্ঠানে প্রায়শই লক্ষণীয় যে ব্যক্তির যোগ্যতা বা মেধার চাইতেও ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়, ফলে মানবীয় শৃঙ্খলা বলতে সেখানে কিছুই থাকে না। তারপর দেখেন 10 নম্বরে হচ্ছে পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি বলতে প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। যে কোনো প্রতিষ্ঠানেই কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিকপক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়, তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়ার প্রয়োজন পড়ে। তারপর 11 নম্বরে আসেন সাম্যের নীতি। অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এটি ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করে, তবে অধস্তনদের মাঝে ঊর্ধ্বতন সম্পর্কে সুধারণা গড়ে ওঠে। এতে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়, প্রতিষ্ঠানে আনুগত্য, মান্যতা ও কার্যদক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে ঊর্ধ্বতন যদি তার অধস্তনদের সমান চোখে না দেখেন, বেতন, পদোন্নতি, সুযোগ সুবিধা ইত্যাদি প্রদানে বৈষম্য করেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র ঊর্ধ্বতনের প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয় না, কর্মীদের নিজেদের মধ্যেও বিস্বাদ দেখা দেয়। 12 নম্বরে দেখেন শিক্ষার্থীবৃন্দ, চাকরির স্থায়িত্বের নীতি। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করে। সাধারণভাবে একজন যুবক পড়ালেখা শেষ করে ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে চাকরি পায় তখন চাকরিটা স্থায়ী হোক, এটাই তার প্রত্যাশার বিষয় হয়ে দাঁড়ায়। এ পর্যায়ে চাকরি স্থায়ী করা হলে সে তা নিজের জন্য গৌরবের বিষয় মনে করে। এ সময় থেকে সে নিজেকে প্রতিষ্ঠানের একজন প্রকৃত সদস্য
গণ্য করে, যা তার কাজের গতি বাড়িয়ে দেয়। কিন্তু প্রতিষ্ঠানে কর্মীদের চাকরি যদি স্থায়ী না হয়, তবে ওই প্রতিষ্ঠানে কর্মীদের মনে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয়, উদ্বেগ ও উৎকণ্ঠা বাসা বাঁধে। সে অন্যত্র চাকরি খুঁজতে বাধ্য হয়। একসময় সে কাজের আগ্রহ হারিয়ে ফেলে। 13 নম্বর দেখেন শিক্ষার্থীবৃন্দ, উদ্যোগের নীতি। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে। ঊর্ধ্বতনদের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান উন্নয়ন বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানে যদি এমন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় যাতে প্রত্যেক অধস্তন স্ব স্থানে তাদের কাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবতে ও ঊর্ধ্বতনদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে, তবে স্বভাবতই অধস্তনরা উদ্যোগী ও উদ্যমী হয়ে ওঠে। 14 নম্বরে দেখেন শিক্ষার্থীবৃন্দ, একতাই বল নীতি। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে ব্যবস্থাপনায় একতাই বল নীতি বলে। প্রতিটা ব্যক্তি ও উপবিভাগের অধীন প্রতিটা বিভাগ ও উপবিভাগের অধীন ব্যক্তিবর্গ যদি বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকে এবং প্রতিটা বিভাগ ও উপবিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকের কাজের জন্য অন্যের সাথে সমন্বিত করে একতালে ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করে, তবে প্রতিষ্ঠান সহজেই তার মূল লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু সর্বত্র ঐক্য, সমঝোতা ও সহযোগিতা যদি না থাকে, তবে পারস্পরিক বিরোধ, অনৈক্য ও অসহযোগিতা সেখানে প্রকট হয়ে দেখা দেয়, যেখানে প্রতিষ্ঠান কখনোই সাফল্য লাভ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের ব্যবস্থাপনার মূলনীতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।